আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমার মাথা গরম, বউ একটু মাথাটা ঠান্ডা করো। এমনিতে বাবা চায় না আমি রাজনীতি করি, এখন তুমি যদি গিয়ে এইসব কথা সবাইকে বলে দাও তাহলে বাবা আমার উপর ক্ষেপে যাবেন। এখন তুমি কি চাও, তোমার এই নিরীহ স্বামীটার উপরে তোমার রাগী শ্বশুরমশাই ক্ষেপে যায়? অয়ন্তী উপহাস করে বলল, কি আপনি নিরীহ? অবশ্যই আমি নিরীহ। ঠিক আছে, আমি না হয় বললাম না আপনার এসব কীর্তির কথা, কিন্তু এই কপালের ব্যান্ডেজটা আপনি কি করে আড়াল করবেন সকলের কাছে? পিঠের ক্ষতটা না হয় কাপড়ের আড়ালে পড়ে আছে, কিন্তু এটা তো আড়াল করতে পারবেন না। এটা আমার উপরে ছেড়ে দাও, কিন্তু তার আগে তুমি কথা দাও বাড়ির কাউকে কিছু বলবে না এই বিষয়ে। ভেবে দেখতে হবে বলবো কি বলবো না। জাহিন হতভম্ব হয়ে বলল, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো নাকি? অয়ন্তী দোকান নাচিয়ে বলল, আপনার যেটা মনে হয় ঠিক। জাহিন বুঝলে মেয়েকে এভাবে নয় ইমোশনাল কথা বলে বাগে আনতে হবে। জাহিন অয়ন্তীকে ছেড়ে দিয়ে অভিমানী কণ্ঠে বলল, ঠিক আছে যাও, বলে দাও গিয়ে, তাতে যদি তুমি খুশি হও তাতে আমিও খুশি। এই কয়েকটা শব্দের কথা অয়ন্তীর মনকে গলিয়ে দিল। অয়ন্তী ভেঙে ভেঙে বলল, ঠিক আছে বলবো না আমি। জাহিন মনে মনে হাসলো, কিন্তু তা প্রকাশ না করে গম্ভীর কণ্ঠে বলল, না না তুমি যাও, সবাইকে গিয়ে সবটা বলে দাও। অয়ন্তী জাহিনের বাহু ধরে বলল, বলছি তো বলবো না, কিন্তু এর জন্য আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। কি উত্তর? কপাল ফাটলো কি করে আপনার? জাহিন অবলীলায় বলল, গাড়ি ব্রেক ফেল করেছিল তার জন্যই এমনটা হয়েছে, তবে বেশি ব্যথা পাইনি। আপনি কবে ব্যথা পেয়েছেন সেটা আগে বলুন তো। জাহিন অয়ন্তীর দোকাতে হাত রেখে ধীর কণ্ঠে বলল, যেদিন তুমি আঘাত করবে সেদিন ব্যথা পাবো, বুঝলে? অয়ন্তী হতাশার নিঃশ্বাস ফেলে বলল, এখন এটা বলুন সবার কাছ থেকে এইটা কি করে লুকাবেন? আমি ফ্রেশ হয়ে এসে তোমাকে দেখাচ্ছি। জাহিন ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। অয়ন্তী এই ফাঁকে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নেয়। জাহিন ফ্রেশ হয়ে বের হয়, কিন্তু মাথার ব্যান্ডেজটা খুলে ফেলেছে, শুধু কপালের কাটা স্থানের জায়গাটায় ব্যান্ডেজটা আছে। অয়ন্তী জাহিনের দিকে এগিয়ে এসে বলল, পুরো ব্যান্ডেজটা খুলে ফেললেন কেন? জাহিন হাতের সাহায্যে পুরো কপাল জুড়ে চুল ফেলে বলল, এবার বোঝা যায় আমার কপালে কোনো ব্যান্ডেজ আছে কিনা। অয়ন্তী দুপাশে মাথা নাড়িয়ে না বোঝায়। জাহিন নিজেকে বাহবা দিয়ে প্রফুল্ল গলায় বলল, দেখলে তো তোমার স্বামীর মাথায় কত বুদ্ধি। অয়ন্তী মাথা উপর নিচ নাড়াতে নাড়াতে বলল, দেখছি আর অবাক হচ্ছি। আর অবাক হতে হবে না, আপনি বরং নিচে গিয়ে এক কাপ চা বানিয়ে আনেন। যাচ্ছি। হাজার চেষ্টা করেও পরিবারের সকলের কাছ থেকে জাহিন কিছু লুকাতে পারল না। সেই মায়ের কাছে হাতে নাতে ধরা পড়ল, আর তখন শুরু হলো মায়ের আর দাদুর আহাজারি। জাহিন কোনো রকম ভাবে এসব কাটিয়ে বাড়ির বাইরে বের হতে পেরেছে, কিন্তু মাঝ রাস্তায় এসে গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। কায়েব যেহেতু টায়ার চেঞ্জ করতে পারে সেহেতু সেটার কাজেই করছে, আর জাহিন চোখ বন্ধ করে মাথাটা সিটে হেলিয়ে দিয়ে বসে আছে। টায়ার চেঞ্জ করার শেষের পথে এমন সময় গাড়ির ফ্রন্ট থেকে ফোনের ভাইব্রেট শব্দ ভেসে আসে, কিন্তু তার ফোন তো ভাইব্রেট করা নয়। তাহলে জাহিন ফ্রন্ট থেকে ফোনটা বের করলো। এই ফোনটা কাইফের। ফোনের স্ক্রিনে ছলছল করছে ইংরেজি হাতের কে লেটার। কার নাম্বার কে দিয়ে সেভ করেছে কাইফ? জাহিন কাইফকে দুই একবার ডাক দিল, কিন্তু কাইফ নেই, হয়তো হাত ধুতে গেছে। জাহিন ফোনটা রেখে দিল। আরেকজনের ফোন ধরাটা ঠিক নয়, কিন্তু একের পর এক কল দিয়ে যাচ্ছে, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কল হবে। জাহিন কলটা ধরে কানের কাছে ধরতে ওপাশ থেকে একজন পুরুষের কণ্ঠ ভেসে আসে। কি হলো, কি এতক্ষণ লাগে কল ধরতে? আর জাহিনের গাড়ি কে ব্রেক ফেল করেছে এ বিষয়ে কিছু জানা গেছে? জাহিন চমকে উঠে কণ্ঠ শুনে। এই কণ্ঠ তার বড্ড পরিচিত। এই কণ্ঠের মালিকের সাথে তার সাপে নেউলের সম্পর্ক। সেই কণ্ঠের মালিকের সাথে কাইফের কিসের লেনদেন? আর তার অ্যাক্সিডেন্টের খবর তো বাইরের কেউ জানে না। তাহলে খলিল তালুকদার কি করে জানলো? কোনোভাবে কি কাইফের সাথে সত্যি খলিল তালুকদারের যোগাযোগ আছে? তবে কি তার সন্দেহ সত্যি? খলিল তালুকদার চিৎকার করে বলল, কি হলো, কি কাইফ কথা বলছো না কেন? জাহিন ধুম করে কল কেটে দিয়ে ফোনটা আগের জায়গাতেই রেখে দেয়। তার মানে কাইফ যেই রাতে অয়ন্তীকে সে পেয়েছিল ওই রাতে জাহিনের সন্দেহ হয় কাইফের উপর, কারণ কাইফ সবার আড়ালে গিয়ে সেই সময় কাউকে ফোন করে।
তখন জাহিন সেটা আমলে নেয়নি, কিন্তু সন্দেহ ছিল তার। আর সন্দেহটা যে এভাবে সত্যি করে দিবে কায়েফ, এটা সত্যি অবিশ্বাস্য ছিল। কায়েফ আসছে, জাহিন নিজেকে স্বাভাবিক করে নিয়ে বসে থাকে। কায়েফ এসে ড্রাইভিং করা শুরু করে। জাহিন এক পলক কায়েফকে দেখে শীতল কণ্ঠে ডাক দিল, কাইফ, হুম। কোনোভাবে কি তুই আমার উপর ক্ষিপ্ত? হঠাৎ জাহিনের মুখে কথা শোনা মাত্রই কায়েফ ব্রেক কষে। জাহিন স্থির চোখে কায়েফের দিকে তাকিয়ে আছে। কায়েফ হতভম্ব হয়ে জাহিনের দিকে ফিরে বলল, মানে হঠাৎ এই প্রশ্ন? জাহিন হেসে বলল, এমনি জানতে চাইলাম আর কি। ও হুম। কায়েফ গাড়ি ড্রাইভ করা শুরু করে। জাহিন বাইরের দিকে তাকিয়ে আছে। নিজের আপন মানুষ শত্রুর সাথে হাত মেলালো, ভাবা যায়, কিন্তু কেন মিলালো? কিসের শত্রুতা তার সাথে? নাকি শুধু এটা জানার জন্যই ফোন দিয়েছে তার গাড়ির ব্রেক ফেলকে ঘটিয়েছে? জাহিন বুঝে উঠতে পারছে না কিছু। কপালের কাটা স্থানটা চিনচিন ব্যথা করছে। জাহিন চল শক্ত করে মনে মনে আওড়ালো, তোকে তো আমি দেখে নেব কাইফ। যদি কোনোভাবে তুই অয়ন্তীর কিডন্যাপিং এর সাথে জড়িত থাকিস, তো তাহলে তোর ধ্বংস আমার হাতেই লিখে আছে কাইফ। কিন্তু খলিল তালুকদার যদি গাড়ি ব্রেক ফেল না করিয়ে থাকে, তাহলে কে করেছে? এটা ত্রিনব নাকি অন্য কেউ? এদিকে কায়েফের চিন্তা হচ্ছে জাহিন হঠাৎ কেন তাকে এমন একটা প্রশ্ন করলো। কোনোভাবে কি জাহিন তাকে সন্দেহ করছে? কিন্তু কিসের ভিত্তিতে সন্দেহ করছে তাকে? রাত পোহালেই পৌরসভার মেয়র পদের নির্বাচন। এর মাঝে খবর এসেছে কায়েফ নিখোঁজ। তার খোঁজ কোথাও পাওয়া যাচ্ছে না আকস্মিকভাবে। কিভাবে কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। নুহাস তড়িঘড়ি করে জাহিনের কেবিনে এসে ঢুকে অস্থির কণ্ঠে বলল, ভাই। জাহিন ফোনে কথা বলছিল, নুহাসকে দেখে হাত বাড়িয়ে থামিয়ে দেয়। জাহিন ফোনে কথা বলা শেষ করে বলল, কি হয়েছে? কাইফকে পাওয়া যাচ্ছে না। জাহিন স্থির কণ্ঠে বলল, কখন থেকে? অনেকক্ষণ ধরে ওকে ফোন করা হচ্ছে, কিন্তু ফোন ধরছে না। আর সব জায়গাতে খোঁজ নেওয়া হয়েছে ওর, কিন্তু ওর হদিশ পাওয়া যাচ্ছে না। জাহিন মাথা নাড়াতে নাড়াতে বলল। ও। নুহাস হতবাক হয়ে পড়ে জাহিনের কথা শুনে। যে জাহিন নিজের আপনজনের কিছু একটা হলে অস্থির হয়ে পড়ে, সেই জাহিন কায়েফের নিখোঁজ হওয়ার খবরটা পেয়ে এতটা স্থির কি করে থাকছে? নুহাস হতবাক হয়ে বলল, তুমি এতটা চিন্তামুক্ত কি করে খবরটা শুনে? জাহিন অবর্গীয় শব্দ উচ্চারণ করে বলল, আমি চিন্তামুক্ত নই নুহাস। এমনিতেই রাত পোহালে নির্বাচন। এই নির্বাচনের চিন্তায় আমি শেষ হয়ে যাচ্ছি। এখন কাইফের নিখোঁজ হওয়ার ব্যাপারটা নিয়ে ভাবতে পারছি না। আর ও হয়তো আছে কোথাও। আর যদিও ওকে কেউ অপহরণ করে থাকে, তাহলে নিশ্চয়ই অপহরণকারীরা আমাদের ফোন করে মুক্তিপণ চাইবে। আর যদি না চায়, তাহলে বুঝে নিব ও নিজেই নিজেকে অপহরণ করিয়েছে, কোনোভাবে আমার থেকে লুকিয়ে থাকার জন্য। নুহাস ভুরু কুচকে বলে, মানে? কিছু না, তুই যা গিয়ে কি কি কাজ বাকি আছে কমপ্লিট কর সেগুলো। এসব নিয়ে চিন্তা না করে, হাতে বেশি সময় নেই। নুহাস একরাশ চিন্তা নিয়ে জাহিনের কেবিন থেকে বেরিয়ে গেল। খুব অদ্ভুত লাগলো আজ জাহিনের ব্যবহার তার কাছে। জাহিন কি কিছু লুকাতে চাইছে তার কাছ থেকে? কিন্তু কি সেটা? জাহিন ফোন হাতে নিয়ে আনসেভ করা একটা নাম্বারে ফোন করলো। ফোনের অপর প্রান্তের মানুষটি কল ধরতে জাহিন গম্ভীর কণ্ঠে বলে, কি অবস্থা ওর? ভাই বড্ড উশৃঙ্খল মাল, পেঁচিয়ে যাচ্ছে সারা একাধারে, থামার নাম নেই। আটকে রাখ ওকে, কোনোভাবে ছাড়বি না। নির্বাচনের কাজটা শেষ হোক, তারপর ওর সাথে আমি মুখোমুখি হব। জি ভাই। জাহিন কান থেকে ফোন সরিয়ে নেয়। কপালে দুশ্চিন্তার বলিরেখা ফেলে এক নজরে ফ্লোরে তাকিয়ে রইল। নির্বাচনের কার্যক্রমটা শুধু একবার শেষ হোক, তারপর নিজের জীবন থেকে এসব আগাছাগুলা এক এক করে সরাবে। ভোর হয়ে এসেছে। দূর হতে আজানের ধ্বনি ভেসে আসছে। জাহিন আর নুহাস রাতে আর বাড়ি আসেনি। শেখ বাড়ির প্রত্যেকটা সদস্যের আজ চিন্তার দিন। আজ প্রায় 10 বছর পর শেখ বাড়ির সদস্যদের মতো একজন সদস্য এই নির্বাচনের মাঠে নেমেছে, তাও বাড়ির বড় ছেলে। কে এই নির্বাচনে বিজয়ী হবে তা নিয়ে উত্তেজনার অন্ত নেই। জোহরা বেগম আল্লাহর কাছে একটাই প্রার্থনা করছেন, 10 বছরের আগের ঘটনাটা যেন এইবার আর কোনোভাবে পুনরাবৃত্তি না হয়। তাহলে পরিবারটা এবার শেষ হয়ে যাবে। প্রত্যেক কেন্দ্রে ভোট নেওয়া শুরু হয়ে গেছে। জনগণদের ভোট নেওয়া হবে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। সকল কেন্দ্রে পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে আনসার বাহিনীরা সকলে উপস্থিত আছে, যাতে করে কোনো প্রকার অসাধু কাজ না করতে পারে কোনো দলের সদস্যরা। জাহিন তার নিজ এলাকার ভোট কেন্দ্র থেকে নিজের ভোটদান সম্পন্ন করে নিজ এজেন্টদেরকে সবটা বুঝিয়ে দিয়ে প্রস্থান করে।
যত সময় যাচ্ছে তত চিন্তার পারদ বাড়তে শুরু করেছে। কে জিতবে কে হারবে এসব নিয়ে জল্পনা কল্পনা চলছে আনাচে কানাচে সকলের মাঝে। তবে একজন প্রার্থী তো ভেবেই রেখেছেন তার জয় নিশ্চিত, কিন্তু আদৌ কি তিনি নিজের জয় নিশ্চিত করতে পেরেছেন নাকি শুধু মরীচিকার ন্যায় স্বপ্ন দেখে যাচ্ছেন? তবে সেটা প্রমাণ হবে ভোট গণনার পর। শেখ বাড়ির সকল পুরুষ সদস্যরা ভোট প্রদান করেছেন। জাহিনের বাবা চাচা ভাইকে বাড়ি যেতে তাড়া দিচ্ছে, কিন্তু কেউ যেতে চাইছে না জাহিনকে ছেড়ে। কিন্তু জাহিনের জেদের কাছে হার মেনে বাবা চাচা ভাই বাড়ি ফিরে এসেছে। সারা এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু যাকে দেখার জন্য এতটা উদ্বিগ্ন হয়ে এদিক ওদিক তাকাচ্ছে তার দেখা পাচ্ছে না। সময় পেরিয়ে গেছে ভোট দেওয়ার। তবে কি সে আসেনি ভোট দিতে, নাকি অন্য কেন্দ্রে গেছে ভোট দেওয়ার জন্য? আচ্ছা, একটা ফোন করে জানলে কেমন হয়? সারা ফোন করে যে কল করতে যাবে তখনই আরেকজন পুলিশ কর্মকর্তা ডেকে ওঠে। সারা ফোন পকেটে ঢুকিয়ে চলল নিজের ডিউটি পালন করতে। ভোটের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হলো। তবে কিছু কিছু কেন্দ্রে গোলাগুলির সূচনা হয়েছিল, যা সেখানকার নিরাপত্তা বাহিনীরা সামলে নেয়। এবার শুরু হলো ভোট গণনার প্রক্রিয়া। শেখ বাড়ির সকলে ড্রয়িং রুমে উপস্থিত আছেন। শেখ রেজাউল সাহেব চিন্তায় সারা রুমময় জুড়ে পায়চারি করছেন। তা দেখে রোকেয়া বানু স্বামীকে বললেন, আপনি একটু শান্ত হয়ে বসুন না, এভাবে পায়চারি করলে অসুস্থ হয়ে পড়বেন তো। রেজাউল সাহেব স্ত্রীকে থামিয়ে দিয়ে বললেন, তুমি বুঝতে পারছো না রোকেয়া, আমি দুশ্চিন্তায় স্থির হয়ে থাকতে পারছি না। আহান চেঁচিয়ে বলল, দাদা ভাই এত চিন্তা করো না, দেখো ভাইয়াই বেশি ভোট পেয়ে জিতবে। সকলে আহানের কথা শুনে স্মিত হাসল। আজমল শেখ চুপ করে বসে আছেন। ছেলের চিন্তায় দুদণ্ড শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারছে না যতক্ষণ না এই নির্বাচনের রেজাল্ট না জানতে পারবেন। মুখে মুখে যতই বলে বেড়াক ছেলে যেন এই রাজনীতি থেকে সরে আসে, কিন্তু মনে মনে চায় ছেলের মনোবাসনা পূরণ হোক আর মেয়র পদে নির্বাচিত হোক। অয়ন্তী নিজ রুমে বসে আছে। 24 ঘন্টারও বেশি হতে চলেছে স্বামীকে না দেখে আছে সে। মানুষটা কি করছে না করছে কিচ্ছু জানে না। বিকালের দিকে নুহাস কল করে জানিয়েছে শুধু তারা নিরাপদে আছে। অয়ন্তীর টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আছে। জাহিন জয়ী হবে নাকি হবে না এসব ভেবে, কিন্তু মানুষটা এতটা পরিশ্রম করার পরেও যদি কোনোভাবে বিজয়ের মুকুট মাথায় না ওঠে তাহলে যে মানুষটা ভেতরে ভেতরে গুমড়ে যাবে সেটা অয়ন্তীর শতভাগ নিশ্চিত। তাই মনে প্রাণে দোয়া করে যাচ্ছে যেন জাহিন তার পরিশ্রমের ফল পায়। অয়ন্তী বারবার ফোনের দিকে তাকাচ্ছে, প্রিয় মানুষটির একটি বার ফোন পাওয়ার অপেক্ষায়। যদিও বা সে জানে জাহিন ব্যস্ত আছে, চাইলেও জাহিন তাকে ফোন দিতে পারবে না। অয়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মাথাটা হেলিয়ে দেয় বেডের মাথায়। কিছুক্ষণ পরেই ফোনের রিংটন বেজে ওঠে। অয়ন্তী তড়িৎ বেগে ফোন হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। ধরবে নাকি ধরবে না এসব ভাবতে ভাবতে ফোন কেটে যায়। কিছুক্ষণ পর আবারও একই নাম্বার থেকেই কল আসলো। এবার অয়ন্তী ধরল। আসসালামু আলাইকুম, কে বলছেন? ফোনের অপর প্রান্ত থেকে কোনো রাও আসলো না। অয়ন্তী কান থেকে ফোন সরিয়ে দেখে নিল কল কেটে গেছে কিনা, কিন্তু না, কল কাটেনি। অয়ন্তী পুনরায় ফোন কানে নিয়ে বলল, কে বলছেন? বেশি আসলো একটা ভরাট পুরুষালী কণ্ঠস্বর। কেমন আছো অয়ন্তী? অয়ন্তী চমকে ওঠে। এই কণ্ঠের মালিক তো লাবিব। অয়ন্তী কল কাটার জন্য উদ্যত হতে নিলে লাবিব তড়িঘড়ি করে বলে, অয়ন্তী প্লিজ কল কাটবে না, আমি তোমার কাছে 5টা মিনিট ভিক্ষা চাইছি। শুধু একটা বার আমার কথাগুলো শোনো। 5 মিনিট পর তুমি কেটে দিও, আমি বাধা দিব না, কিন্তু ঘড়ির হাজার হাজার মিনিটের মধ্যে 5টা মিনিট আমাকে দাও। অয়ন্তী ঢোক গিলে আসতে বলল, কি কথা? আমি চলে যাচ্ছি। লাবিব থেমে যায়। অয়ন্তী সাড়া না পেয়ে বলল, জিজ্ঞাসা করবে না কোথায় যাচ্ছি আমি? কোথায় যাচ্ছেন? যেখানে যেখানে চাইলেও আমি আমার অবাধ্য মনটাকে এটা বোঝাতে পারবো না তুই যে শহরে আছিস সেই শহরে তোর প্রিয় মানুষটা আছে, কারণ তার শহর আর আমার শহর যে আলাদা হতে চলেছে। অয়ন্তী চুপ রইল। লাবিব নিঃশব্দে হেসে বলল, ভালো থেকো অয়ন্তী, খুব ভালো থেকো তুমি। স্বামী সংসার নিয়ে চলে যাচ্ছে আমি এই বাংলাদেশ ছেড়ে। তোমার জীবনটা রঙিন হয়ে থাকুক সব সময়, কখনো যেন সেই রঙিন জীবনে ফ্যাকাশে না হয়ে যায়। কোনোভাবে কি আপনি ঘুরিয়ে পেঁচিয়ে অভিশাপ দিলেন আমাকে? লাবিব আতকে উঠে বলে, কি বলছো এসব? প্রিয় মানুষকে কেউ অভিশাপ দেয়? প্রিয় মানুষটা যাতে সবসময় ভালো থাকে তার জন্য আমি আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি। আপনার সময় শেষ হয়ে আসছে লাবিব। লাবিব ম্লান কণ্ঠে বলে, ও হ্যাঁ, সময় শেষ হয়ে আসছে আমার। আচ্ছা অয়ন্তী, কোনোভাবে কি এই সময়টা থামিয়ে দেওয়া যায় না?
যদি পারতাম আমি সব সময় নিয়ন্ত্রণ করতে, তাহলে আমি অতীতে ফিরে যেতাম আর প্রিয় মানুষটাকে নিজের করে নিতাম। কিন্তু সময়ের স্রোত চাইলে সেই তুচ্ছ মানুষরা থামতে পারে না, বরং তাদেরকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়। আর সেই সময়ের মাঝেই কেউ কেউ নিজের প্রিয়জনকে পেয়ে পূর্ণতা পায়, আবার কেউ কেউ প্রিয়জনকে না পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকে। আদি চুপ করে শুনে গেল লাবিবের প্রত্যেকটা কথা। এই মানুষটা একসময় তার স্বামী হওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যের লিখনে আজ অন্য পুরুষের অর্ধাঙ্গিনী, যাকে কিনা সে নিজের সবটুকু উজাড় করে ভালোবাসে। কিন্তু এই মানুষটা এখনো তার মোহে পড়ে আছে। আদি তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, নিজের জীবনটাকে গুছিয়ে নিন লাবিব। আপনার লম্বা একটা জীবন পড়ে আছে, জীবনটাকে উপভোগ করুন। অতীতের পিছু টান মনের মাঝে চেপে রাখবে না, তাতে আপনার কষ্ট হবে, অন্য কারণ নয়। চেষ্টা করব অতীতের পিছুটান ভুলে যেতে। ভালো থাকবেন, রাখি। আদি কল কেটে দেয়। লাবিবের বুকের ভেতরটা পড়ছে, বড্ড পড়ছে। শূন্যতা জেগে বসেছে তার চারিদিক। না চাওয়া সত্ত্বেও দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। বুকের বা পাশটা শক্ত করে চেপে ধরে ধরা কণ্ঠে বলল, এত দূরত্ব কেন হলো আমাদের মাঝে? এত কাছে এসেও কেন পূর্ণতা পায়নি আমাদের সম্পর্ক? হয়তো তুমি আমার ভাগ্যে ছিলে না, তবে পরজন্ম বলে যদি কিছু থেকে থাকে, তাহলে যেন আমি তোমাকে সেই পরজন্মেই পাই। ঘড়ির কাঁটায় 7:30 বাজে। লোকমুখে শোনা যাচ্ছে খলিল তালুকদার এবারে নির্বাচনেও বিজয় লাভ করেছে, কিন্তু এখনো সেটা অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু জোহরা বেগম যখন এই কথাটা শুনেছেন, তখন ক্লান্ত শরীর নিয়ে সোফায় মাথাটা হেলিয়ে দেয়। মাথা যন্ত্রণা করছে, এত চিন্তা আর নিতে পারছেন না। কোনোভাবে যদি ছেলে তার হেরে যায়, তখন ছেলেকে কিভাবে সান্ত্বনা দিবেন সেটা তার জানা নেই। তবে এতটুকু জানে, ছেলে যদি হেরেও যায়, সেই হারের যন্ত্রণাটা প্রকাশ করবে না। কিছুক্ষণ পরে রিহান সদর দরজা পেরিয়ে ঘরে প্রবেশ করতে করতে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, মা মা ভাইয়া জিতে গেছে, বিপুল ভোট পেয়ে ভাইয়া জিতে গেছে, ভাইয়ার স্বপ্ন পূরণ হয়েছে মা। সকলের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। আয়ন্তী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো। আহান কথাটা শুনে চেঁচিয়ে উঠে জাহিনের প্রতীকের নাম বলতে শুরু করলো, সাথে রেজাউল শেখ ও নাতির সাথে যোগ দিলেন। জোহরা বেগম স্বস্তির নিঃশ্বাস ছাড়েন। অবশেষে ছেলের স্বপ্ন পূরণ হলো এত পরিশ্রমের ফল পেলে। আজ থেকে জাহিন এই পৌরসভার মেয়র হলো। জোহরা বেগমের দু চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়লো, তবে সেটা দুঃখের নয়, খুশির। যারা মায়ের চোখে জল দেখে মাকে জড়িয়ে ধরে বলল, মা ভাইয়া জিতে গেছে। আজমল শেখ চুপ করে বসে রইল। মনে মনে খুশি হলেও সেটা সকলের সামনে প্রকাশ না করে মনের মাঝে চেপে রাখলেন। বাড়ির সকলে খুশিতে আত্মহারা, কিন্তু বুকের ভেতরের এক স্থানে যে 10 বছরের আগের এক ক্ষত আছে, যে ক্ষতটা তাজা করে দেওয়ার দিন সামনে ধেয়ে আসছে। পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিপুল ভোট পেয়ে জয়ী হয়েছেন শেখ আবরার জাহিন। টিভির বড় পর্দায় জাহিনের বিজয়ের খবর পাঠ করছেন সংবাদ পাঠিকা। তা দেখে খলিল তালুকদার রেগে মেগে হাতের কাছে যা পেয়েছেন তা নিয়ে টিভির পর্দায় আঘাত করে বসেন। সাদিক বাবাকে আগলে ধরে শান্ত করার প্রয়াস চালিয়ে বলল, আব্বা শান্ত হন, আপনার শরীর খারাপ করবে। ওই জাহিন কি জয়ী হতে পারে? আমি এত টাকা খরচ করলাম জনগণের পিছনে, আর তারা আমাকে ভোট না দিয়ে জাহিনকে ভোট দিয়েছে। বিশ্বাসঘাতকতা করেছে আমার সাথে ওরা। ওদের আমি ছাড়বো না, ওদের লাশ ফেলবো আমি। আব্বা হার জিত থাকবে, এটাই নিয়ম। আর আপনি তো 10 বছর ছিলেন, এবার না হয় জাহিন ভাই মেয়র পদে বসলো। খলিল তালুকদার ছেলের গায়ে হাত তুলে বললেন, হারামির বাচ্চা, তুই আমার ছেলে নাকি ওই জাহিনের চামচা, কোনটা? সাদিক আর একটাও কথা না বলে চুপচাপ পার্টি অফিস থেকে বের হয়ে যায়। পাগল হয়ে গেছে তার বাবা, এই হার মেনে নিতে পারছে না। খলিল তালুকদার রাগে হাত পা কাঁপছে। কাঁপা কাঁপা হাতে চেয়ারম্যান সাহেবকে ফোন করলেন। চেয়ারম্যান সাহেব ফোন ধরতেই খলিল তালুকদার গগন কাঁপিয়ে চিৎকার করে বলল, এটা কি করে হলো চেয়ারম্যান সাহেব? আমার জয়ের কথা ছিল, কিন্তু হলো তার উল্টো। দেখুন খলিল সাহেব, যেখানে জনগণরা জাহিনকে চেয়েছে সেখানে আমরা কি করে থাকতে পারি, কিন্তু তারপরও আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি আপনাকে এবারও মেয়র পদে বসানোর জন্য। কিন্তু জনগণের যদি আপনাকে না চায়, সেখানে আমার কিছু করার নেই, আর আপনিও এটা মেনে নিন। বলেই চেয়ারম্যান সাহেব ফোন কেটে দেন। খলিল তালুকদার শরীরের সমস্ত শক্তি দিয়ে ফোনটা ছুঁড়ে মারেন দেয়ালে। এত সহজে এই হার মেনে নিবেন না উনি, এই হারের শোধ তুলবেন উনি। জাহিন দূর আকাশে ঝলমাল করতে থাকা তারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সকালে উচ্ছ্বাসে মেতে উঠেছে,
কিন্তু জাহিনের সে উচ্ছ্বাসের প্রতি কোনো নজর নেই। চোখ টলমল করছে তার। শত বাধার পর সে কারো স্বপ্ন পূরণ করতে পেরেছে। সে মানুষটা যদি আজ তার পাশে থাকতো তাহলে হয়তো তাকে বুকে জড়িয়ে ধরে পিঠে চাপড় মারতে মারতে বাহুবা দিত। নুহাসের ডাকে জাহিনের ধ্যান ভাঙে। ভাই। জাহিন তর্জনী দ্বারা চোখের কোণায় জমে থাকা জল মুছে নুহাসের দিকে ফিরে বলল, দলের সকলকে আর জনগণরা আনন্দ মিছিল নিয়ে বের হতে চাইছে। বের হোক। তুমি থাকবে না? না, আবার এক জায়গাতে যেতে হবে। নুহাস আর প্রশ্ন করল না। নুহাস খুব ভালো করেই জানে জাহিন ঠিক কোথায় যাবে। জাহিন গাড়ি নিয়ে বের হয়ে পড়ল। 10 মিনিট পরেই নিজের গন্তব্যস্থানে এসে পৌঁছালো। জায়গাটা বড্ড নিরিবিলি, ঝিঝিঝি পোকার ডাকে মুখরিত হয়ে আছে। কেমন গা ছমছমে ভাব। জাহিন ধীর পায়ে হেঁটে এসে ইট দিয়ে ঘেরা এক কবরের সামনে বসলো। কবরের একপাশের দেয়ালে বড় বড় করে লেখা অরহান শেখ। জাহিন কিয়ৎক্ষণ বসে কবর জিয়ারত করে মৃদু হেসে বলল, কেমন আছো ভাইয়া? নিশ্চয়ই খুব ভালো আছো। ভালো থাকবেই তো। তোমার স্বপ্ন যে পূরণ হয়েছে। দেখো, আমি মেয়র পদে বিজয়ী হয়েছি। তুমি খুশি হয়েছো তো ভাইয়া? তুমি খুশি হলে আমিও খুশি। বলতে বলতে জাহিনের চোখ বেয়ে গাড়িয়ে পড়ল অজস্র পানি কণা। জাহিন মাটি স্পর্শ করে ধরা গলায় বলল, খুব ইচ্ছে করছে তোমায় জড়িয়ে ধরতে ভাইয়া, খুব। বলেই ডুকরে কেঁদে ওঠে। এই কান্না আর কেউ না দেখলেও নুহাস দূর থেকে সবটা দেখছে। নুহাস জাহিনকে একা ছেড়ে দেয়নি, সেও জাহিনের পেছন পেছন এসেছে। নুহাস চাইলেই জাহিনকে গিয়ে সান্ত্বনা দিতে পারত, কিন্তু তা না করে চুপ করে দাঁড়িয়ে রইল। কান্না করুক প্রাণ খুলে, আর জাহিন কান্না করুক, তাহলে বুকের চাপা কষ্টটা একটু হলেও কমবে। শেখ বাড়ির সকল সদস্যরা হাসি মুখে আবেগ আপ্লিত হয়ে টিভির পর্দায় তাকিয়ে আছে। কারো ভাই, কারো সন্তান, কারো স্বামী, কারো নাতিকে দেখানো হচ্ছে টিভির বড় পর্দায়। জাহিনকে সকলে হাসি খুশি মুখে নব মেয়র হিসেবে বরণ করে নিচ্ছে। চারিদিকে চলছে আনন্দ উল্লাস। জাহিন এগুলা করতে চায়নি, কিন্তু জনগণেরা নিজ থেকে সবকিছু করে যাচ্ছে। জাহিন নিজের ভেতরে কষ্টটা ধামাচাপা দিয়ে ক্যামেরার সামনে হাসি মুখে কথা বলছে। জাহিন রাজনৈতিক সকল কার্যক্রম শেষ করে রওনা হলো নিজ আপন নীড়ের উদ্দেশ্যে, নিজের আপন মানুষদের কাছে। গাড়ি চলছে আপন গতিতে। মাঝে মাঝে রাস্তায় দেখা মিলছে জনগণের উল্লাসের মিছিল। এই উল্লাস জাহিনকে ভেতর থেকে প্রশান্তি অনুভব করালো। সকলে আজ কত খুশি। যদি সেই মানুষটা আজ বেঁচে থাকতো তাহলে হয়তো এই খুশির মাত্রাটা আরও দ্বিগুণ বেড়ে যেত। আজ থেকে জাহিনের নতুন এক জীবন শুরু। নিঃস্বার্থভাবে এই দেশের জনগণের পাশে দাঁড়ানোর জীবন। তাদের সকলের বিপদ আপদের সামনে কোনো রকম স্বার্থ ছাড়া টাল হয়ে দাঁড়ানো। কিন্তু জাহিনের চিন্তা হচ্ছে, এই জয়ের জন্য তার বা তার পরিবারের উপরে কোনো রকম আঘাত আসবে না তো? অনেকেই যে তার এই জয়টা মন থেকে মেনে নিতে পারছে না। জাহিন এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মাথাটা হেলিয়ে দেয় সিটের উপরে। নজর পড়ে গাড়ির লুকিং গ্লাসের উপরে। মুহূর্তের মাঝে ভুরু কুঁচকে মাথাটা তুলে নেয়। কিছু একটা ভেবে নুহাসকে আদেশ করলো, নুহাস, গাড়িটা সাইডে রেখে থামাতো। নুহাস কিঞ্চিত অবাক হয়ে বলল, কিছু কি হয়েছে? না, তুই গাড়িটা থামা। নুহাস সাইডে রেখে গাড়ি থামলো। জাহিন লুকিং গ্লাসের দিকে স্থির চোখে তাকিয়ে রইল। লুকিং গ্লাসে স্পষ্ট দেখা যাচ্ছে সাদা রঙের হাইস একটা গাড়ি, যে গাড়িটা অনেকক্ষণ যাবৎ জাহিনের গাড়ি অনুসরণ করছে। জাহিনের গাড়িটা থামাতে সেই গাড়িটাও থামলো। জাহিন অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করে এসেছে এই গাড়িটি, কিন্তু তেমন পাত্তা দেয়নি। কিন্তু এখন তার দৃঢ় বিশ্বাস এই গাড়িটি তার গাড়ি অনুসরণ করছে, আর সুযোগ খুঁজে বেড়াচ্ছে হামলে পড়ার। কারা আছে গাড়ির ভেতরে? কোনো বিরোধী দলের ভাড়া করা লোকেরা। এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ হলো এই গাড়িকে ফাঁকি দিয়ে সহি সালামতে চলে যাওয়া। নুহাস জাহিনকে এভাবে স্থির হয়ে বসে থাকতে দেখে শঙ্কিত হয়ে বলল, কি হয়েছে ভাই? জাহিন কোনো কিছু না বলে গাড়ির দরজা খুলে গাড়ি থেকে নেমে ড্রাইভিং সিটের দরজা খুলে নুহাসকে আদেশ ছুড়ল, ওই পাশে গিয়ে বস। নুহাস চুপচাপ গাড়ি থেকে নেমে প্যাসেঞ্জার সিটে গিয়ে বসে। জাহিন ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে অজ্ঞাত গাড়িটিও চলতে শুরু করলো। তা দেখে জাহিনের ঠোঁটের কোণে ফুটে উঠল তীর্যক হাসি। নুহাস নির্বাক হয়ে জাহিনের কার্যকলাপগুলো দেখে যাচ্ছে। গাড়ি চলতে শুরু করলো, কিন্তু অস্বাভাবিকভাবে। একের পর এক জাহিন গাড়ি ওভারটেক করা শুরু করলো। অজ্ঞাত গাড়িটি অন্যান্য গাড়িগুলো ওভারটেক করা শুরু করলো। নুহাস শ্বাস আটকে শক্ত হয়ে বসে রইল। কি হচ্ছে কিছুই বোধগম্য হচ্ছে না তার। যখন জাহিন বুঝতে পারলো অজ্ঞাত গাড়িটি তাদের হারিয়ে ফেলেছে, তখন জাহিন গাড়ি স্বাভাবিক গতিতে এনে চোখ মুখ শক্ত করে বিড়বিড়িয়ে বলল, হারামির বাচ্চারা। নুহাস ঘাড় ঘুরিয়ে জাহিনের দিকে তাকালো।
কি চলছে জাহিনের মনে? প্রশ্ন করলে প্রশ্নের উত্তরও দিচ্ছে না। কোনোভাবে কি কেউ তাদের অনুসরণ করছিল, যার জন্য জাহিন এমন বেপরোয়াভাবে গাড়ি ড্রাইভ করেছে? টিভিতে শেখ আবরার জাহিনের জয়গানের খবর পাঠ করছেন সংবাদ পাঠিকা, আর তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ত্রিনব। হাত বাড়িয়ে রিমোট নিয়ে টিভির পাওয়ার অফ করে দিয়ে সেন্টার টেবিলের উপরে পা দুটো টান টান করে রেখে শরীরটা হেলিয়ে দেয় সোফায়। হাতে তার পানীয়, যা ক্ষণে ক্ষণে ঠোঁটের ভাঁজে এনে রাখছে আর তা পরম শান্তিতে খাচ্ছে। ত্রিনবের পাশে বসে থাকা ছেলেটা বলল, ভাই ওই জাহিন তো জিতে গেল। ত্রিনব স্বাভাবিক গলায় বলল, এই সারা যে জিতবে এটা জানা কথাই। আপনার বাবা যে হেরে গেল ওর কাছে, তাতে আপনার রাগ হচ্ছে না? না, কারণ বাবা হেরেছে ওর বিপরীতে, আমি তো আর হারিনি, যাতে করে ওর উপরে আমার রাগ উঠবে। তবে ত্রিনব সোজা হয়ে বসে বলল, আমার প্রতিশোধ নেওয়া এখনো শেষ হয়নি। কি করবেন ভাই এখন? সামনে শেখ বাড়ির বড় ছেলে আরহানের মৃত্যুবার্ষিকীর দিন ঘনিয়ে আসছে। ওদিন যদি শেখ বাড়ির আরেক ছেলের মৃত্যুবার্ষিকীর দিন বানিয়ে দেই, তখন কেমন হয় ব্যাপারটা বলতো? খুবই রোমাঞ্চকর ব্যাপারটা, তাই না? মানে? ত্রিনব কিছু বলল না, শুধু কুটিল হাসলো। কি করবে না করবে সবটা মনে মনে অনেক আগে থেকে ভেবে রেখেছে ও। জনসম্মুখে ওর গায়ে হাত তুলেছিল জাহিন, এর সত্য এখনো কড়াই গন্ডায় নেওয়া হয়নি, কিন্তু এবার নেওয়া হবে। আর সেই দৃশ্য সে প্রাণ ভরে দেখবে। তার চর খাওয়া দৃশ্যটা সে যতটা ক্ষোভ আর আক্রোশ নিয়ে দেখেছে, এবার জাহিনের যন্ত্রণায় ছটফট করার দৃশ্যটা সে প্রশান্তি নিয়ে দেখবে। সদর দরজা পেরিয়ে জাহিন অন্দরমহলে প্রবেশ করলো। গোটা 2 দিন পর আপনজনদের দেখা মিলল। সকলে উপস্থিত আছে, কিন্তু তার অর্ধাঙ্গিনী কোথায়? কোথায় আছে মেয়েটি? জোহরা বেগম ছেলের দিকে এগিয়ে আসলেন। জাহিনও ঠোঁটের কোনায় হাসি রেখে এগিয়ে যায় জন্মদাত্রী মায়ের দিকে। জোহরা বেগম ছেলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এই তো সেই দিনের কথা, যেদিন ওনার প্রথম মাটিতে স্বাদ পূরণ করে ওনার কোল জুড়ে ছোট্ট জাহিন এই জগতে ভূমিষ্ঠ হয়েছিল। কতই না সুন্দর ছিল সেই অতীতের দিনগুলা। আজ সেই জাহিন কত বড় হয়ে গেছে, আর তার কাঁধে এখন হাজারটা দায়িত্ব অর্পিত। জোহরা বেগমের চোখ অশ্রুতে টলমল করছে। জাহিন মায়ের চোখের জলটা মুছে দিয়ে নম্র গলায় বলল, কি হয়েছে আমার মায়ের? জোহরা বেগম কান্নার মাঝে হেসে হেসে বললেন, দেখছি আমার ছোট্ট জাহিনকে, যে একসময় আমার কোল আলো করে এসেছিল, যে একসময় ছোট ছোট পা দুটো মাটিতে ফেলে হাঁটা শিখেছিল, যে একসময় প্রথমবারের মতো আধো আধো গলায় আমাকে মা বলে ডেকেছিল, সেই জাহিন আজ এত বড় হয়ে গেছে। জাহিন কোনো কিছু না বলে কোমর বাঁকিয়ে মাকে জড়িয়ে ধরল। সেই হৃদয় করা দৃশ্যটা দেখে সকলের চোখের কোনায় পানি জমে গেছে। জাহিন মাকে ছেড়ে দাদু আর দাদা ভাইয়ের কাছ গিয়ে দোয়া নিল। এবার বাবার কাছে যাওয়ার পালা। জাহিন বাবার সামনে এসে দাঁড়াতে আজমল শেখ ছেলের কাঁধে চাপড় মেরে গর্ববোধ করে বললেন, ভালো করেছো, জীবন অনেক বড় হয়, এই দোয়া করি প্রাণ ভরে। আকস্মিক জাহিন বাবাকে আলিঙ্গন করে বসলো। আজমল শেখ পিলে চমকে উঠেন ছেলের এহনো কাজ দেখে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে ছেলের পিঠে হাত বুলিয়ে দেন। জাহিন নিজ কক্ষে আসলো। কক্ষে প্রবেশ করতে অর্ধাঙ্গিনী দেখা মিলল। জাহিনের ঠোঁটের কোণে ফুটে উঠল মুচকি হাসি। আন্টি ব্যস্ত হাতে জাহিনের জামা কাপড় বের করছে ওয়ার্ড্রপ থেকে। এতক্ষণ সে উপর থেকে নিচে ঘটে যাওয়া সবটা ঘটনাই দেখেছে। অয়ন্তী জাহিনের অস্তিত্ব টের পেল, তবে স্বামীর পানে না তাকিয়ে জাহিনের জামা কাপড় বিছানার উপর রেখে বলল, ফ্রেশ হয়ে নিন, অনেক ধকল গেছে আপনার উপর দিয়ে। অভিমানের সর্বোচ্চ স্ত্রীর কণ্ঠে। অবশ্য অভিমান হওয়াটাই স্বাভাবিক। পুরো 2 দিন স্ত্রী কোনো খোঁজ রাখেনি সে। হাতে সময় পেলেও স্ত্রী খবর নেয়নি সে। জাহিন ধীর পায়ে হেঁটে অয়ন্তীর ধারে এসে পুরো গলায় বলল, গোটা 2 দিন দূরে ছিলাম বউয়ের থেকে। ভেবেছিলাম বউ হয়তো আমাকে কাছে পেয়ে আমার বুকের শূন্যতা পূরণ করবে, আমাকে জড়িয়ে ধরে। কিন্তু দেখো, অবুঝ বউ আমার অভিমান করে বসে আছে। অয়ন্তী জাহিনের দিকে ফিরে থমথমে গলায় কিছু বলতে গিয়েও থেমে যায়। স্বামীর ক্লান্ত ও পরিশ্রান্ত চেহারাটা দেখে। মানুষটা হয়তো এই 2 দিন খেয়ে না খেয়ে অক্লান্ত পরিশ্রম করছে, আর এখন তার উচিত স্বামীকে এই মুহূর্তে ভালোবাসার আলিঙ্গনে আবদ্ধ করা। অক্লান্ত পরিশ্রম করে দিন শেষে পুরুষটা একটু শান্তির জন্য তো নিজের প্রিয় নারীটির কাছে আসে। অয়ন্তী 2 কদম এগিয়ে এসে জাহিনের বুকে মাথা রেখে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। জাহিন অধর কোণে হাসি রেখে নিজের শক্ত পুরুষালী হাত দ্বারা স্ত্রীর নরম দেহটা জড়িয়ে ধরে শূন্যে তুলে নিয়ে মুখ ডুপালো স্ত্রীর কাঁধে।
পার হলো কয়েক মুহূর্ত। কারো মুখে কোনো রাও নেই। দুজনে অনুভব করলো একে অন্যের হৃদয়ের ওঠানামা। জাহিন অয়ন্তীর পা জোড়া জমিনে রাখলো। অয়ন্তী স্বামীর কাছ থেকে সরে এসে অনুরাগতা কণ্ঠে বলল, অভিনন্দন নেতামশাই। কথাটা বলে থেমে যায় অয়ন্তী। পরক্ষণে কিছু একটা ভেবে তড়িঘড়ি করে বলল, না না নেতামশাই নয়। জাহিন ভুরু কুচকে বলে, তাহলে? না নেতামশাই নয়, এখন তো আর আপনি নেতা নন, নেতা থেকে মেয়র হলেন, তো আজ থেকে আর আপনি নেতামশাই নন, মেয়র সাহেব। জাহিন শব্দ করে হেসে অয়ন্তীর কোমর ধরে নিজের কাছে এনে ফিচেল কণ্ঠে বলল, এইসব নেতামশাই মেয়র সাহেব না ডেকে জাহিন বলে ডাকো। অয়ন্তী চমকে বলল, নাম ধরে রাখবো আপনাকে? এতে এত অবাক হওয়ার কি আছে? ওই দিন তো ঠিকই আমার নাম ধরে ডেকেছিলে। অয়ন্তী মিনমিন করে বলল, ওই দিন তো রাগ উঠেছিল বলে মুখ ফসকে ডেকে ফেলেছি। এবারও মুখ ফসকে ডেকে ফেলো। তোমার কণ্ঠে নিজের নামটা শুনতে বড্ড ভালো লাগে। পারবো না। প্লিজ অয়ন্তী, একবার ডাকো। অয়ন্তী নিচের ঠোঁট কামড় জোরে নিঃশ্বাস নিয়ে জাহিনের ঘাড় জড়িয়ে ধরে জাহিনের কানের কাছে মুখটা নিয়ে ধীর কণ্ঠে বলল, আপনার স্বপ্ন পূরণের জন্য অভিনন্দন জাহিন। জাহিন হেসে বলল, কিন্তু এখনো সব স্বপ্ন পূরণ হয়নি আমার। অয়ন্তী চিন্তিত হয়ে জাহিনের পানে তাকিয়ে বলল, আর কি কি স্বপ্ন পূরণ হওয়া বাকি আপনার? তুমি বলো তো, ভেবে একটা ছেলের ঠিক কি কি স্বপ্ন থাকতে পারে? এই তো সুন্দর একটা পরিবার গড়া, যেই পরিবারে থাকবে বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান আরো অনেকেই। সব স্বপ্নই কম বেশি পূরণ হয়েছে আমার। শুধু সন্তানের মুখে বাবা ডাক শোনার স্বপ্নটা এখনো অপূর্ণ আছে অয়ন্তী। কবে শুনবো বাবা ডাকটা? অয়ন্তীর বুকটা ধক করে ওঠে। জাহিন এতটা উতলা একটা সন্তানের জন্য। অয়ন্তী জাহিনকে পুনরায় জড়িয়ে ধরে বুকে মাথা রেখে চোখ বন্ধ করে বলল,